জঙ্গলে ঘেরা এক নির্জন ছোট্ট গ্রাম। দিনের আলোয় যেখানে সবকিছুই স্বাভাবিক, কিন্তু রাত নামলেই কলিরূপের আড়ালে জেগে ওঠে এক অদৃশ্য দানবীয় সত্তা। তার উপস্থিতি কেউ দেখেনি ঠিকই, কিন্তু তার ভয় সবাই অনুভব করছে। অজানা আতঙ্কে গ্রামের মানুষ প্রতিটা রাত গুনে গুনে কাটাচ্ছে। এই গ্রামেই থাকে শ্যাম নামের একটি ভীতু ছেলে। শৈশব থেকেই তার মনে গেঁথে আছে এক অচেনা আত্মার ভয়। ভয় যেন তার ছায়া সঙ্গী। এক রাতে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘটে যায় এক অদ্ভুত ও লাঞ্ছনাময় ঘটনা, যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যাই নেই। ঘটনাটি শুধু তাদের জীবন নয়, পুরো গ্রামের নীরবতাকেও নাড়িয়ে দেয়। আর হিম করা কিছু ঘটনার পর শ্যামের ভয় বদলে যায় কৌতূহলে। ড্রামা, হরর আর রহস্যময় কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, যেখানকার বিভিন্ন ধরনের মানুষের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ধর্মীয় আচরণ অনুষ্ঠানের রীতিনীতি। সেই গ্রামের অধিবাসী শ্যাম, যে কিনা কিছুদিনের জন্য ছুটি কাটাতে বাড়িতে বেড়াতে এসেছে। গ্রামের মানুষ সাধারণত রাতে কোথাও বের হয় না, কারণ তারা এতটাই ভীতু যে নিজেদের ছায়া দেখলেও তারা ভয় পায়। আসলে তারা বিশ্বাস করে কুলি ডানা মেলে বেরিয়ে আসে এবং এই ভূমির রক্ষক হিসেবে ঘুরে বেড়ায়। কুলি হলো সেই যাকে সকলেই ভয় পায়। এসব কথা বলতে বলতে শ্যাম নিজের মায়ের বাড়িতে চলে আসে। এতদিন পর মা তার সন্তানকে কাছে পেয়ে পরম আদরে জড়িয়ে ধরে। গ্রামের অন্য প্রান্তে রাজেশ আর সাজি নামের দুজন বন্ধু লাইব্রেরির বাইরে বসে দাবা খেলছিল। এই মুহূর্তে শ্যাম সেখানে বাইক চালিয়ে চলে আসে। দীর্ঘদিন পর বন্ধুকে দেখে অপর দুই বন্ধু দৌড়ে চলে আসে। শ্যাম তার পকেট থেকে লাল পানির বোতলটা বের করে, যা দেখে দুই বন্ধু তো মহা খুশি হয়ে যায়। এরপর তিন বন্ধু মিলে হুন্ডাই করে নির্জন এক পাহাড়ি জঙ্গলে চলে যায়। এরপর তারা তিনজন মানুষ 4 গ্লাসে লাল পানি ঢেলে নেয়। তিনজনের জন্য 3টি গ্লাস নিয়ে গল্প করতে শুরু করে। ঠিক এই স্থানেই কিছুদিন আগে গ্রামে কুলের উৎসবের দিন মদ্যপান করতে গিয়ে একজন ব্যক্তি পা পিছলে পড়ে গিয়েছিল। এসব কথা বলতে বলতে হুট করে সাজি বলে ওঠে, তুই যে বাড়ি আসবি, এ ব্যাপারে ধুনিয়াকে কিছু জানিয়েছিস? শ্যাম বলে, ওকে এখনো কিছু বলিনি, আমি ভেবেছি সামনাসামনি গিয়ে ওকে সারপ্রাইজ করব। এই নিয়ে দুই বন্ধু আবার দুষ্টামিমূলক কিছু কথাবার্তা বলে, যে কথাগুলো শ্যামের খুব একটা পছন্দ হয় না। তাই সে মুড অফ করে লাল পানির বোতল নিয়ে সেই স্থান থেকে চলে যায়। বন্ধুর মাথা ঠান্ডা করতে বাকি দুই বন্ধু তার পিছু করতে শুরু করে। এই সময় আমরা দেখতে পাই বাড়তি পড়ে থাকা গ্লাসটির মধ্যে থাকা পানীয় কোনো এক অদৃশ্য শক্তি যেন শুষে নিয়েছে। রাতের বেলা মা ছেলে মিলে দুজনে বসে টিভি দেখছিল। ছেলে জিজ্ঞেস করে, মা, লোডশেডিং কখন হবে? বলতে না বলতেই কারেন্টটা চলে যায়। মা বলে, আজকে থিরা উৎসব শুরু হয়েছে, তুমি কি কালকে কুলি উৎসব দেখতে যাবে? তখন আমাদের গ্রামে সেই কুলির উৎসব দেখানো হয়, যেখানে উৎসবের সাথে ধর্মীয় মতে নানা ধরনের রীতি নেওয়াজ পালন করা হচ্ছে। পরদিন সকালে সুন্দরী ধনিয়া তার বান্ধবীদের কাছে নিজের বয়ফ্রেন্ডের সাহসিকতার প্রশংসা করছে। এই মুহূর্তে বাইরে চিৎকারের আওয়াজ শুনে ক্লাসরুমের ভেতরে থাকা সকল শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসে। ধনিয়াও বাইরে পরিস্থিতি দেখতে এগিয়ে আসে। দেখা যায় কোচিং সেন্টারের নিচে তো মা ছেলে ঝগড়া করছে। আসলে শ্যাম ধনিয়াকে সারপ্রাইজ দিতে এই কোচিং সেন্টারে ভর্তি হতে চেয়েছিল, তবে মা বিষয়টি না বুঝে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। শ্যামও এই মুহূর্তে তার মাকে ডিটেলসে সবকিছু খুলে বলার সুযোগ পাচ্ছে না, তাই মায়ের মুখ বন্ধ করতে সেই স্থান থেকে মাকে নিয়ে চলে যায়। ধনিয়ার তো আজকে খুশির দিন, তার ভালোবাসার মানুষটা যে বাড়ি ফিরেছে। কোচিং শেষে ধনিয়া একটা লাইব্রেরিতে প্রবেশ করে। আসলে তার জানা আছে এই লাইব্রেরিতেই শ্যামকে পাওয়া যাবে। বন্ধুরা বুঝতে পারে তাদের সুযোগ করে দিতে হবে, তাই সকলেই বাইরে পাহারা দিয়ে শ্যাম আর ধনিয়াকে কথা বলার সুযোগ করে দেয়। লাইব্রেরির এক কর্নারে দুজনেই বসে কথা বলা শুরু করে। ধনিয়া বলে, আজকাল তুমি খুব কমই ফোন করো, আবার বাড়িও আসো। চাচি বলেছে ব্যাঙ্গালোরে নাকি তোমার সাথে একটা মেয়েও থাকে। শ্যাম বলে, ধনিয়া, আমি তোমাকে ওই মিথ্যাবাদীর কাছ থেকে দূরে থাকতে সাবধান করে দিয়েছিলাম। এই বলেই শ্যাম অভিমানের সুরে কিছুটা দূরে চলে যায়। ধনিয়া কাছে গিয়ে শ্যামের রাগ ভাঙিয়ে দেয়। এই সময় বাইরে থেকে ডাক পড়ায় শ্যাম ধনিয়াকে বিদায় জানিয়ে চলে যায়। পরবর্তীতে গ্রামের সকলে মিলে ভাসাপান নামের এক গণ্যমান্য ব্যক্তির বাড়িতে ভিড় জমায়। আসলে গতকাল রাতেই তার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা গ্রামের সকলের সাথে শেয়ার করতে ভাসাপান সকলকে এখানে ডেকেছে। রাতের বেলা কুলির অনুষ্ঠান শেষ করে তিনি খাবার খেতে রওনা করেন। হঠাৎ করে জঙ্গলের মধ্যে অদ্ভুত সব আওয়াজ হতে থাকে। সামনেই দেখা যায় নানি মুক্তাসিকে। সে খুব দ্রুত জঙ্গলের গভীরে একটা মশাল নিয়ে হেঁটে যাচ্ছে। ভাসাপান তাকে পিছু ডাকতে থাকে, তবে তিনি কোনো কথারই উত্তর দেয় না। দ্রুত গতিতে সে সামনের দিকে এগিয়ে চলেছে। পিছু করতে করতে এক পর্যায়ে ভাসাপান নদীর কিনারায় গিয়ে পৌঁছায়, তবে সেখানে আর কাউকে দেখতে পায় না। হুট করেই তার সামনে যেন কুলি চলে আসে। পরক্ষণেই সে বাড়িতে ফিরে সেই নানিকে বলতে শুরু করে, এত ভোরবেলা কোথায় যাচ্ছিলেন আপনি? নানি বলে, গতকাল যে উৎসব ছিল তা
তো আমাকে কেউ বলনি। আমার আরো ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, মাত্রই আমি উঠেছি। আমি উৎসবেও সামিল হতে পারিনি। এ কথা শুনে ভাসাপা যেন নিমিষেই থমকে যায়। আসলে সে কাকে দেখেছিল গতকাল রাত্রে? ভাসাপা বলে, আসলে ভুলটা আমারই ছিল। নানি এক পা দুপাই হাঁটতে পারে না, আর সে নাকি উষার মতো দৌড়াবে। আশেপাশের সকলেই বুঝতে পারে চাচা বর্তমানে খুব আতঙ্কের মধ্যে রয়েছে। সেদিন রাতে রাজেশ ও সাজি মিলে বাইরে বসে মদ্যপান করছিল। এই সময় তারা হুট করেই তাদের সামনে কালীকে দেখতে পায়। আতঙ্কিত হয়ে চোখটা বন্ধ করলেই হাওয়ার সাথে যেন কালী মিশিয়ে যায়। পরদিন সকালে একজন প্রতিবেশী উঠান ঝাড়ু দেওয়ার সময় চারিপাশে মুরগির পালক পড়ে থাকতে দেখতে পায়। আতঙ্কিত হয়ে এক কর্নারে খেয়াল করলেই সিন পরিবর্তন হয়ে যায়। দেখা যায় পাড়া প্রতিবেশী সকলেই ভিড় জমিয়েছে সেই বাড়িতে। আসলে কোনো এক নকশার ভেতর মুরগির মাথা কাটা অংশ আর বিভিন্ন জিনিসপত্র রয়েছে। এই ব্যাপারে গ্রামবাসীরা কথা বলাবলি করছিল। এই সময় ধনিয়া এসে শ্যামকে আলাদা করে ডেকে নিয়ে যায়। ধনিয়া বলে, এসব কি হচ্ছে, আর এসব ভৌতিক কাহিনী কি সত্যি? শ্যাম বলে, ধুর, গ্রামের সব মানুষ নিজেদের চিন্তা শক্তি হারিয়েছে। ধনিয়া শ্যামের হাতে প্রসাদ দিয়ে বলে, আজকের দিনটা তোমার মনে আছে? তুমি গত বছর এই দিনে প্রথমবার আমাকে পছন্দ করার কথা বলেছিলে। শ্যাম চালাকি করে বলে, আসলে তার এক সপ্তাহ পরে তো তুমি আনসার জানিয়েছিলে, তাই আমি কনফিউশনে ছিলাম। তুমি কোনটা সেলিব্রেট করবে? ধনিয়া বলে, বিকেলের অনুষ্ঠানে চলে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। বিকেলবেলা অনুষ্ঠান শুরু হয়ে যায়। ধনিয়া খুব সুন্দর করে সেজেগুজে অনুষ্ঠানে উপস্থিত হয়। শ্যাম তাকে দেখে যেন নতুন করে ক্রাশ খেয়ে বসে আছে। এক ফাঁকে বন্ধুর অটোতে দুইজনেই গল্পগুজব শুরু করে, আর বাইরে বসে দুই বন্ধু পাহারা দিচ্ছে। অটোর মধ্যে ধনিয়া বলে, আজকে বাবা মা অনেকটা দূরে যাবে, আগামীকাল বাড়ি ফিরবে, তাই আজকে রাতে তুমি আমার বাড়িতে আসলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব। এই বলেই মেয়েটি চলে যায়। রাত হয়ে যায়। আমাদের হিরো সেজেগুজে দরজা খুলে বাইরে বেরোতে যাবে, তবে কি যেন মনে করে ভীতু হয়ে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে পড়ে। এরপর ঢক ঢক করে পানি খেতে শুরু করে। আসলে ওর একটা সমস্যা রয়েছে, শ্যাম অন্ধকারকে খুব ভয় পায়। এ ব্যাপারে ডিটেলসে জানতে ফ্ল্যাশব্যাকে না গেলে তো বোঝা যাবে না। তাহলে চলুন ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। শ্যামের যখন 5 বছর বয়স, তখন তার মা কোনো কাজের কারণে শহর ছেড়ে দূরে যেতে গেলেই প্রায় সময় তাকে একজন মহিলার কাছে রেখে যেত। মহিলাটার নাম হচ্ছে চেথি। এমনই একদিন শ্যামকে তার মা রেখে গেল তার কাছে। ছোট শ্যাম রাতের বেলা চেথিকে কলির ব্যাপারে জিজ্ঞেস করে। কুলি কি এই চম্পক গাছে বসে থাকে? যারা খাবার শেষ করে না তাদের কি কুলি দূরে সরিয়ে দেয়? চেথি বলে, মোটেই না, কুলি বাচ্চাদের ক্ষতি করে না। যখন অন্ধকার নেমে আসে তখন দুষ্ট্রেরা, অর্থাৎ যারা আমাদের কষ্ট দিতে আসে, কুলি তাদের নিয়ে যায়। যদি কেউ এই কাজে বাধা হয়ে দাঁড়ায়, তাদের যাওয়ার সময় সম্মান না দেখিয়েই উপযুক্ত শাস্তি দিয়ে দেয়। তাদের প্রায় সময় ভোর পর্যন্ত পথভ্রষ্টা করে রাখে, কারণ কুলি যে কোনো অন্ধকারের মধ্য থেকেই দেখতে পারে। আসলে তারাই এই দেশের রক্ষক। শ্যাম বলে, আম্মা বলেছেন ছোট চেথি বিয়ে করে এখান থেকে চলে যাবে। যখন আম্মা থাকবে না তখন কি আপনি আমাকে খাওয়াবেন? চেথি বলে, আমি যেখানেই যাই না কেন, আমি আমার ছোট্ট বাচ্চাটিকে খাওয়ানোর জন্য আবারও উড়ে ফিরে আসব। শ্যাম বলে, তাহলে প্রমিস করুন। চেথি প্রমিস করে। এইভাবেই আসলে চেথি আর শ্যামের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। হঠাৎ করে কিছুদিন পর জানা যায় চেথি নিজের শরীরে আগুন দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। শ্যাম যেন এই বিষয়টা মেনেই নিতে পারে না। সিন বর্তমানে চলে আসে, যেখানে কারেন্ট চলে গিয়েছে। শ্যামের টেনশন যেন বেড়ে গিয়েছে। চারিদিকে ঝড়ো হাওয়া বইছে। শ্যামের শ্বাস যেন ঘন হয়ে এসেছে। হঠাৎ করেই ভুতুরে সব আওয়াজ শোনা যাচ্ছে। এই মুহূর্তে বাতাসের জন্য জানালাটাও খুলে যায়। হাতে থাকা টর্চ লাইটটিও হুট করে বন্ধ হয়ে যায়। আর এই সময় সেই চেথি ভূত রূপে এক লোকমা ভাত নিয়ে জানালার সামনে এসে দাঁড়িয়ে রয়। শ্যাম ভয়ে চিৎকার করছে। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে আসে। সব পরিবেশ চারিদিকে শান্ত হয়ে যায়। ঠিক এই কারণেই শ্যাম অন্ধকারে ভয় পায়, কারণ চিথি তার প্রমিস রক্ষা করতে ভূত হয়েও খাবার খাওয়ানোর জন্য প্রায় সময় তার পেছনে ঘুরে বেড়ায়। অন্যদিকে একজন মাতাল লোক পেট ভর্তি লাল পানি খেয়ে বাড়িতে ফিরে এসেছে। এই সময় বাড়ির মধ্যে কাউকে দেখে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। তবে হুট করে লক্ষ্য করে ব্যক্তিটির পা যেন ঘোড়ার পায়ের মতো, যা দেখে সে চিৎকার করে ওঠে। পরদিন সকালে ধনিয়া তো ফুল রেগে আছে শ্যামের প্রতি। শ্যাম ধনিয়ার রাগ ভাঙাতে বলে ওঠে, আমার মায়ের দূর সম্পর্কের বোন মারা গিয়েছে গতকাল, তাকে আমরা নিজেদের পরিবারের একজন মনে করতাম। এ কথা শুনে ধনিয়ার রাগ ভেঙে যায়। শ্যাম বলে, একটা সুযোগ মিস হয়েছে তো কি হয়েছে, এরকম অনেক সুযোগ আসবে, আমি মন থেকে প্রার্থনা করছি। ধনিয়া বলে, সত্যিই তোমার কথা সৃষ্টিকর্তা শুনেছে, কারণ আমার এক আন্টির গতকাল সন্তান হয়েছে। আমি নিশ্চিত বাবা মা সেখানে যাবে, তাই গতকাল রাত্রে যা হয়নি আগামীকাল রাত্রে তার সুযোগ রয়েছে। মুখে হাসি থাকলেও রাতের কথা শুনে আমাদের শ্যামের মনে যেন আতঙ্কের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। মনে অনেক সাহস নিয়ে শ্যাম চিন্তা করতে থাকে, যত যাই হয়ে যাক না কেন আমি আগামীকাল রাতেই ধনিয়ার বাড়িতে গিয়ে ছাড়বো। এই মুহূর্তে গ্রামের এক বাড়ি থেকে খবর আসে তাদের বাড়ির সামনে একটা ছাগলের মাথা কেটে ঝুলিয়ে রাখা হয়েছে। বাড়ির মালিকের নাম কুটাপেটা। তিনি তো
রেগে যেন আগুনের গোলা হয়ে আছে। আসলে এসব কাণ্ড দেখে গ্রামের মুরব্বীরা অনুমান করেছে এটা পশুপালনের জন্য অদৃশ্য শক্তি এরকম আচার করেছে। এরপরে মানুষের বলি হয়তোবা দিতে পারে। দূর থেকে এই কথা শ্যাম শুনতে পেরে তার চোখ দুটো যেন ছানা বড়া হয়ে গিয়েছে। এরই মধ্যে ভাসাপার কাছে তার বন্ধু এসে বলে, সেদিন আমার সাথেও একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি পাহাড়ের চূড়ায় বসে মদ্যপান করছিলাম। এ সময় কেউ আমার ড্রিঙ্কস নিয়ে আমাকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে একটা কেক খেতে দেয়। আমি অনেক মজা করে কেকটা খেয়ে নিই। তবে হঠাৎ করেই মনে পড়ে অক্টোবর মাসে আবার কিসের ক্রিসমাস হয়। ততক্ষণে আমার আশেপাশে আর কেউ ছিল না। দূর থেকে এসব কথা শুনে প্রতি মিনিটে যেন শ্যামের হার্টবিট বেড়েই চলেছে। হঠাৎ করে দোকানের সামনে একদল যুবকরা কিছু মশাল নিয়ে বেরিয়ে এসেছে। সন্ধ্যা নামার পর তারা সেই জঙ্গলে যেয়ে এসব ভয় দেখানো ব্যক্তিকে খুঁজে বের করার প্রতিজ্ঞা নিয়েছে। আসলে রহস্য উন্মোচন করতে গিয়ে ছেলেগুলো এক এক করে ভূতুরে শক্তির শিকারীর হতে শুরু করেছে। অবশেষে তারা ভয়ে সেই স্থান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। পরের দিন একই কথা গ্রাম প্রধানকে জানানো হয়। অন্যদিকে ধনিয়ার সাথে শ্যাম কি করে রাতে দেখা করবে এই বিষয়ে আলোচনায় বসে। বন্ধু বলে, যেহেতু তোর বড় ভাইয়ের সমস্যা হচ্ছে অন্ধকার, তাহলে বিকেল 5টায় কিংবা 5:30টার মধ্যে দুনিয়াদের বাড়ির কম্পাউন্ডের মধ্যে তুই ঢুকে পড়বি। এটাও তোকে ভালো করে লক্ষ্য করতে হবে, তুই যে ওই বাড়িতে ঢুকেছিস এই বিষয়টা কেউ দেখেনি তো কিংবা আন্দাজ করতে পারেনি তো। এরপর ওদের বাউন্ডারির মধ্যে থাকা পরিত্যক্ত একটা ঘরের মধ্যে আমাদের শ্যাম একা এসেই লুকিয়ে থাকে। বন্ধুদের কথা মতো শ্যাম ধনিয়াদের কাচারি ঘরে চলে যায়। এরপর রাত হয়ে আসলে তার ভালোবাসার মানুষের রুমে প্রবেশ করে তাকে সারপ্রাইজ করে। শুরু হয়ে যায় রোমান্স। কিন্তু না, এসব কিছুই শ্যামের কল্পনা ছিল। কল্পনা করতে করতে সন্ধ্যা হয়ে যায়। ইস, আর যেন সহ্যই হচ্ছে না। এই মুহূর্তে হুট করে বিদ্যুৎ চমকে ওঠে। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, কারেন্ট চলে যায়। হুট করে চেতির আত্মা চলে আসে। ভয় বেচারা শ্যাম চিৎকারও করতে পারছে না। কোনো মতে উঠে দাঁড়িয়ে নিজের হাতের টর্চ লাইট অন করে আত্মার দিকে তাক করে। এ সময় আত্মাটি গায়েব হয়ে যায়। শ্যামের মনে ভয় এখনো কাটেনি। হুট করেই তার সামনে যেন সেই কালি চলে আসে, যা দেখে শ্যাম নিজেকে সামলাতে না পেরে বেহুশ হয়ে যায়। এদিকে ঘরের মধ্যে গোসল সেরে ধনিয়া সুন্দর করে সাজগোজ করেছে। এ সময় দরজার কড়া নড়ে ওঠে। ধনিয়া মনে করে হয়তোবা শ্যাম এসেছে, তাই তার বাসায় পাহারাদারের রুমটা একবার চেক করে দেখে নেয়। আসলে পাহারাদার রাত হলেই এত পরিমাণ লাল পানি খায়, যার কারণে সে প্রায় সময় পুরো বেহুশ হয়ে ঘুমিয়ে থাকে। আজকেও সে বেহুশ হয়ে ঘুমিয়ে রয়েছে। যাই হোক, ধনিয়া চুপিসারে দরজা খুলে দেয়। তবে দরজার সামনে কাউকে দেখতে পাওয়া যায় না। আমরা দেখতে পাই দূরে দাঁড়িয়ে কালি এসব কিছু নজর রাখছিল। কাউকে দেখতে না পেয়ে মেয়েটা দরজা বন্ধ করে রুমের মধ্যে চলে আসে। ওদিকে কালি হাওয়ায় ভেসে বাড়ির ছাদে গিয়ে পৌঁছায়। পরদিন সকালবেলা মোরগের ডাকে শ্যামের ঘুম ভেঙে যায়। এই রে, আজকেও তো সকাল হয়ে গেল, এখন কি অজুহাত দিয়ে ধনিয়ার রাত ভাঙাবে সে? এই বিষয়টাই শ্যাম খুঁজে পায় না। বাড়ি থেকে কোনো মতে বাইরে বেরিয়ে আসে। রাস্তায় দাঁড়িয়ে কোন অজুহাত দেবে এ বিষয় নিয়ে ভাবছে। এই মুহূর্তে তার বন্ধু এসে বলে, তুই কি করেছিস রে? দ্রুত গাড়িতে ওঠ। সিন চলে যায় হাসপাতালে। শ্যাম আতঙ্কিত হয়ে হাসপাতালে প্রবেশ করে। সাজি শ্যামকে দেখে মুচকে মুচকে হেসে ওঠে। তবে শ্যাম ইশারা করে বোঝায় গতকাল রাতে সে ধনিয়ার বাড়িতে প্রবেশ করতে পারেনি, কারণ সে জ্ঞানহারা হয়ে কাছারি ঘরেই পড়েছিল। হসপিটালের রুমে ঢুকলেই ধনিয়াকে আহত অবস্থায় দেখা যায়। শ্যাম তার কাছে গিয়ে কথা বলতে চেষ্টা করে। ধনিয়া অভিমানের সুরে বলে, আমি জানি না কালকে তুমি এসেছিলে কিংবা না, তবে আমি তোমার জন্য শুধু দরজাটা খুলেছিলাম। হঠাৎ করেই আমার সামনে আমি একজন অদ্ভুত মুখোশধারী ব্যক্তিকে দেখতে পেলাম। তার দুটো পা যেন ঘোড়ার মতো। সে তার ধারালো হাতের নখ দিয়ে আমার মুখ চেপে ধরলো। আমি নিজেকে তার হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, তবে তার হাত থেকে রেহাই পাইনি। সে আমার উপর অমানসিক নির্যাতন শুরু করেছিল। হঠাৎ করেই কারেন্ট আসলো আর আমি বেঁচে গেলাম। সেই সময় সেই মুখোশধারী ব্যক্তি সেই স্থান থেকেই চলে যায়। সে কে ছিল আমি জানি না, তবে তুমি আমার জন্য হলেও তাকে ধরবে। ভীতু হয়ে শ্যাম বলে, এইসবের জন্য তো পুলিশ আছে। ধনিয়ার সোজা কথা, তুমি ধরবে কিনা বলো। শ্যাম বুকে সাহস নিয়ে বলে ওঠে, এরপর যেন আমার ধনিয়ার গায়ে হাত কেউ না লাগাতে পারে, তাই আমি ওকে ধরেই ছাড়বো। তুমি রেস্ট করো, এ ব্যাপারটা আমি সামলে নেব। বন্ধুদের কাছে এই ব্যাপারটা শ্যাম শেয়ার করে। রাজেশ বলে, যে মানুষটা রাতের বেলা বেরোতেই ভয় পায়, সে কি করে রাতের বেলা বের হওয়া ওই পিচাসকে ধরবে? অপর বন্ধু বলে, শ্যাম আমার কথা মন দিয়ে শোন। আমার বাবা প্রতিদিন রাতে লাল পানি খেয়ে মাতাল হয়ে আমাকে আর মাকে প্রচুর মারধর করতো। এরপর একদিন আমি কি করে বসলাম জানিস? আমিও তার মতো অতিরিক্ত মদ্যপান করে নিজের বাপকেই সেদিন ইচ্ছের মতো ধোলাই করেছিলাম। তাই যখন পিলি পাহাড়ের পেছনে সূর্য অস্ত যাবে, আমরা তোকে নেল্লি কাম্পাইলের অন্ধকার থেকে টেনে বের করে আনবো। আর তুই যেই ভূতকে ভয় পাস, সেই ভূতকে চিরতরে তোর জীবন থেকে দূর করে দেব। যেই কথা সেই কাজ। বন্ধুদের নিয়ে রাতের বেলা তারা পাহাড়ের দিকে রওনা করে। বন্ধুরা শ্যামকে ভরসা দিতে থাকে। আসলে দিন আর রাত বলতে কিছুই আলাদা নয়। অন্ধকারে যত ভয় পাবে ততই যেন ভয়ের গভীরতা বাড়তে শুরু করবে।
তবে এইসব কথায় কোনো কাজ হয় না। শ্যাম শুনতে পায় তাকে পেছন থেকে ডাকা হচ্ছে। পেছন ঘুরলে দেখতে পায় আত্মা শ্যামকে খাবার খাওয়ানোর জন্য তাদের পেছনেই এগিয়ে আসছে। সে ভয়ে বলে ওঠে, আমি বলেছিলাম না চেতি আমাকে খাবার খাওয়াতে আসবেই, উনি আমার পেছনে আসছে। এবার সাজি চিৎকার করে পেছনের দিকে ঘুরে বলে, চেথি, ছোট চেথি, শ্যাম অলরেডি খাবার খেয়ে এসেছে, আপনার মাথা ঘামানোর দরকার নেই, আপনি গিয়ে শান্তিতে ঘুমান। এই বলেই শ্যামকে জিজ্ঞেস করে আসলে তিনি কিভাবে মারা গেলেন। এসব কথার মাঝে আকাশ থেকে একটা পেঁচা পাখি যেন উড়ে যায়। আবারও আশেপাশে অদ্ভুত সব আওয়াজ হতে থাকে। তিন বন্ধুই ভয়ে জঙ্গলের মধ্যে লাইট মেরে তাকিয়ে আছে। হুট করে কিছু একটা বের হতে দেখে শ্যাম ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বাকি দুই বন্ধু খেয়াল করে জঙ্গলের মধ্য থেকে একটা গরু বেরিয়ে এসেছে, যা দেখে শ্যামের কথা মনে করে সকলেই হাসতে থাকে। এরপর তারা সেই স্থান থেকে চলে যায়। তখনই আমরা গরুটির কাছে সেই ঘোড়ার পাওয়ালা ব্যক্তিটিকে দেখতে পাই। পরদিন সেই গরুকে মৃত অবস্থায় নদীর পাড়ে ভাসতে দেখা যায়। গরুর মালিক কান্নায় ভেঙে পড়েছে। পুলিশ এসে এ ব্যাপারে তদন্ত করছে। সেদিন রাতের বেলা লাইব্রেরিতে হাতে টর্চ নিয়ে শ্যাম কারোর জন্য অপেক্ষা করছে। হুট করে তার বন্ধুকে সামনে দেখে ভয় পেয়ে যায়। এই মুহূর্তে সাজি ভয় চিৎকার করে লাইব্রেরির মধ্যে প্রবেশ করে বলে, আমি হয়তোবা ওকে দেখেছি, কালো কাপড়ের আবরণে ও ঘুরে বেড়াচ্ছে। রাজেশ বুকে সাহস নিয়ে শত্রুর মোকাবেলা করতে সামনে এগিয়ে যেতে বলে। দুই বন্ধু সাহস নিয়ে লাইব্রেরির বাইরে বেরিয়ে গিয়েছে। তবে শ্যাম বাইরে পা ফেলতেই যাবে, এই মুহূর্তে বাইরের লাইট বারবার অফ অন হতে থাকে। ব্যাস ভুতুরে গান শুরু হয়ে যায়। ছেলেটা তো যেন ভয়ই শেষ হয়ে যাচ্ছে। এই সময় তার বন্ধুরা তাকে দরজা খুলতে বলে। দরজা খুললে দেখা যায় সেখানে ধনী এসেছে। আসলে সেই কালো চাদর মুড়ি দিয়ে আশেপাশে ঘুরঘুর করছিল। তিন বন্ধু কিছুই বুঝে উঠতে পারে না ধনিয়া এখানে এসেছে কি বলার জন্য। ধনিয়া বলে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই শয়তানকে ধরতে তোমাদের সাথে আমিও রিস্ক নিতে রাজি আছি। শ্যাম নিজের চেহারার ধরন বলে সিআইডির মতো ভাব নিয়ে বলে, তোমার এসব রিস্কের মধ্যে জড়ানো দরকার নেই। এসব কিছুর জন্য আমরা নিজেরা প্ল্যান করছি। আমি চাই না আমার ধনিয়ার আবার কোনো ক্ষতি হোক। তুমি বাড়ি ফিরে যাও, আমাদের প্ল্যানিং করা শেষ হলে তোমাকে আমি ফোন দিয়ে জানিয়ে দেবো। ধনিয়া বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শ্যাম তাকে গুড নাইট বলে। তবে এত ভীতু যে একটা মেয়ে এত রাতে বাড়ি ফিরে যাবে তাকে কিছু দূর এগিয়ে দেওয়ার চিন্তা পর্যন্ত করে না। পরক্ষণে শ্যাম বলে, আমাদের ওকে ধরতে একটা প্ল্যান করতেই হবে। পরদিন দেখা যায় তিন বন্ধু প্রচুর পরিমাণ মদ পান করেছে। এরপরেই তারা বাইক চালিয়ে ধনিয়ার বাড়িতে এসে তাকে নিয়ে বেরিয়ে পড়ে। আসলে অতিরিক্ত লাল পানি খাওয়ার কারণে শ্যামের মধ্যে এখন অতটা ভয় কাজ করছে না। যাই হোক, তারা গাড়ি চালিয়ে কলা বাগানের মধ্যে পুলিশ অফিসার কোকোনাটকে দেখতে পেয়ে গাড়ি থামিয়ে বেরিয়ে আসে। কোকোনাটের সাথে কথাবার্তা বলার সময় হুট করেই তাদের শরীরে কেউ পাথর ছুঁড়ে মারে। সামনে তাকালে দেখা যায় ছোট্ট একটি ছেলে এই কাজ করেছে। সাজি রেগে গিয়ে তাকে বলে, এত রাতে তুই এখানে কি করছিস? ছেলেটি খুব সাহসিকতার সাথে বলে, আমি আমার মাতৃভূমিকে পাহারা দিচ্ছি। ছোট ছেলেটার পাকা পাকা কথা শুনে সাজি তাকে ঘাড়ে করে নিয়ে তার ঘরে ফেলে রেখে আসে। ফিরে আসার পথে তার সামনে থেকে সেই কালি হাওয়ায় উড়ে চলে যায়। সকল মিলে তার পিছু করতে শুরু করে। সকল বন্ধুরা কলা বাগানের একটি স্থানে তাকে খুঁজতে শুরু করে। তবে বাগানের ভেতর শ্যাম যেতে যেন সাহসী পাচ্ছিল না। ওদিকে গাড়িতে বসে ধনিয়া তাকে বাগানের ভেতর কি হচ্ছে ব্যাপারটা দেখতে এগিয়ে যেতে বলে। তবে শ্যাম কোনোভাবেই যেতে পারে না। এরপরও ধনিয়ার অতিরিক্ত জোরাজোরির কারণে শ্যাম কিছুটা এগিয়ে যায়। এই মুহূর্তে তার সামনে কালি চলে আসে, যার জন্য শ্যাম ভয়ে সামনে এগিয়ে যেতে পারে না। পরক্ষণে কালি এই স্থান থেকে চলে যায়। শ্যাম যেন আতঙ্কিত হয়ে রয়েছে। ধনিয়া শ্যামের কাছে এসে বলে, এতক্ষণে বুঝতে পারলাম তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ না কেন। আসলে আমার কোনো ক্ষতি হবে কিনা এই ভয় তুমি আমাকে একা রেখে এখান থেকে নড়বে না, তাই তো? এই কথায় শ্যামের মনও হালকা হয়ে যায়, কারণ সে আসল সত্যিটা তো ধরতে পারেনি। পরদিন সকালে সকলে মিলে সেই কলা বাগানে ভালো করে তদন্ত শুরু করে, কারণ এখানে হয়তো বা কোনো ক্লু পাওয়া যাবে। সেই জন্য তারা অনেক খোঁজাখুঁজি করে, তবে কিছুই পায় না। সেদিন বিকেলবেলা ঘরে বসে শ্যাম তার মায়ের কিছু কথাবার্তা শুনতে পায়। বাইরে বেরিয়ে এসে সেই ঘটনার সাইক্লিস্ট অর্থাৎ পেশাদার সাইকেলম্যানের ব্যাপারে জিজ্ঞেস করে। চাচা বলে, সে অনেক পুরনো কথা। আমাদের গ্রামের লাইব্রেরির জন্মদিনের উদ্দেশ্যে ভাসাপ্পা কোথা থেকে যেন এক তামিল সাইক্লিস্টকে এনেছিল। সে আসার পরই আমাদের গ্রামের সকলকে বিভিন্ন ধরনের হাস্যকর ঘটনা উপহার দিয়েছে। সময়ের সাথে সাথে সাইক্লিস্টও আমাদের গ্রামে থাকতে শুরু করে। তার স্ত্রীর সন্তানও তার সাথেই ছিল। কিছুদিনের মধ্যেই সকলে লক্ষ্য করে বিদ্যুতের বেগে কেউ একজন এসে আমাদের মূল্যবান সম্পদ ধীরে ধীরে চুরি করে নিয়ে যাচ্ছে। চুরির হার দিন দিন বাড়তেই থাকে।
ঘটনা তদন্ত করলে দেখা যায় আসলে এই চুরির পেছনে সেই সাইক্লিস্ট রয়েছিল। তখন আমি আর আমার বন্ধুরা ইয়াং জেনারেশনের ছিলাম, তাই সকলে মিলে তাদেরকে মেরে গ্রাম ছাড়া করেছিলাম। তাদের পরিবারের জন্য আমাদের অবশ্য আফসোসও ছিল, কিন্তু কিছুই করার ছিল না। এরপর থেকেই তারা আর আমাদের গ্রামে পা রাখিনি। আমরা কোনো সার্কাস টিমকে এই গ্রামে প্রবেশই করতে দেইনি। শ্যামের মনে সন্দেহ এবং কৌতূহল নিয়ে সেই টিমের ঠিকানা চাচার কাছ থেকে জেনে নেয়। এরপর বন্ধুদের নিয়ে সেই স্থানে চলে যায়। খোঁজাখুঁজির পর একজন জাদুকরকে পাওয়া যায়। শ্যাম বলে, আপনি ছাড়া এখানে আর কেউ দক্ষ অ্যাক্রোবাটিক্স আছে? লোকটি জানায় একজন ছিল। সে খুব তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ছিল। মালিক তাকে বের করে দিয়েছিল। সকালে সে সম্পূর্ণ একজন ভালো মানুষ থাকে, তবে রাত হলেই তার শয়তানি রূপ বেরিয়ে আসে। তার ছোটবেলাকার একটা ছোট্ট গল্প বলছি, শুনুন আপনারা। ছেলেটি সাইজে খাটো ছিল, যার জন্য তার গ্রামবাসীরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। এই নিয়ে এক দোকানদার তাকে একদিন অপমান করেছিল। সেই দিন রাতে যখন তারা তিনজন মদ্যপান করেছিল এবং অজ্ঞান অবস্থায় পড়েছিল, ছোট বাচ্চাটি শয়তানের মতো পোশাক পরে তাদের সামনে হাজির হয়েছিল। যে তিনজন তাকে দেখেছিল তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেল। আসলে মানুষদের ভয় দেখানোই ছেলেটির শখ ছিল। বলা হয়ে থাকে সে একজন সাইকো। একদিন তো সে মালিকের মেয়েকেই লাঞ্ছিত করেছিল। আসলে অন্ধকারে সে যা খুশি তাই করতে পারে। এই ঘটনার পর বাড়ির মালিক তাকে তাড়িয়ে দেয়। কোকোনাট স্যার জিজ্ঞেস করে তার কোনো ছবি আছে। জ্যাক সার্কাস ছেলেটির একটা ছবি পেয়ে এলাকার সকল জায়গায় সেই ছবির পোস্টার লাগিয়ে দেওয়া হয়, যাতে করে সাধারণ জনগণ কিছুটা সতর্ক থাকতে পারে। পরবর্তীতে শ্যাম ধুনিয়ার সাথে দেখা করলে বলে, দেখেছো, আমি তো কেস প্রায় সলভ করে দিয়েছি। ছেলেটা ছবি বের করে ফেলেছি, এখন শুধুমাত্র ওকে ধরা বাকি। ধুনিয়া বলে, বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে। ছেলে দেখতে শুনতে খুব ভালো। আমিও হ্যাঁ বলেছি। শ্যাম তার কথাগুলো যেন বিশ্বাস করে না। সে হেসে উড়িয়ে দেয়। ধুনিয়া বলে, আসলে ওই দিন রাতেই লাইব্রেরি থেকে বেরিয়ে তোমার ভয়ের ব্যাপারটা আমি জানতে পেরেছিলাম। এরপরেও কিন্তু আমি তোমাকে বিষয়টা বুঝতে না দিয়ে সাপোর্ট করে গিয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে বোকা বানিয়ে রেখেছো। তুমি সত্যিটা কখনো প্রকাশ করনি, তাই তোমার জন্য আমি আমার বাবার বিরুদ্ধে যেতে পারবো না। কেউ আমাকে হয়রানি করার চেষ্টা করেছে বলে এই দেশে আমার একটা বদনাম রকিয়ে গিয়েছে। তাই এইখান থেকে আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগামীকালই চলে যাব। আগামী মাসেই আমি বিয়ে করতে চলেছি। আজকের রাত এখানেই আমার শেষ রাত। এই বলেই ধুনিয়া চলে যায়। পরদিন সকল কিছু গুছিয়ে মেয়ে আর বাবা গ্রাম ছেড়ে চলে যায়। পরবর্তীতে মনমরা হয়ে শ্যাম তার বন্ধুদের বলে, এতক্ষণ ধরে আমি ওকে বোকা বানিয়েছিলাম। আসলে আমাদের ভালোবাসা কখনোই আসল কিছু ছিল না। আমাদের সেই ঘোড়ার পালওয়ালা লোকটির পেছনেও আর ছোটার প্রয়োজন নেই। এই বলেই সে সেই স্থান থেকে চলে যায়। পরদিন সকালে এলাকার একটি দেওয়ালে কিছু লেখা দেখতে পেয়ে সকলেই জড়ো হয়ে যায়। সেখানে লেখা ছিল, এখন পর্যন্ত কেউ আমার মুখোমুখি হওয়ার সাহস করেনি। আমার চেহারাও কেউ চিনত না। এরপর তুমি আমার শহরে এসে তুমি আমার চেহারাকে একটা ওয়ান্টেড পোস্টারের মতো প্রকাশ্যে এনেছো। আমার তোমাদের এসব কাজ ভালো লেগেছে, তবে হঠাৎ করে কেন থেমে গেলে? খেলা মাঝপথে শেষ করে দেওয়া এটা তো ফাউল প্লে, তাই না? অর্থাৎ সেই কলি এবার 3 বন্ধুকেই টার্গেট করেছে। রাতের বেলা এক বন্ধুর বাড়িতে হুট করে একটা বোমা ছুড়ে মারে। সৌভাগ্যবশত বন্ধু আর তার পরিবার কোনো মতে ঘর থেকে দৌড়ে পালিয়ে আসে। এর পরের দিন রাতে আবার সাজিকে একা পেয়ে প্রচুর মারধর করতে শুরু করে। পরদিন সকালে শ্যামের বাড়িতে তার বন্ধু এসেছে। শ্যামের ব্যাপারে জিজ্ঞেস করলে মা বলে, আমার ছেলেটা আমার সাথে কথাও বলে না। আজ 2-3 দিন হচ্ছে ও ঘরবন্দি রয়েছে। রাজেশ শ্যামের ঘরে গিয়ে গত 2 রাতের সম্পূর্ণ ঘটনা খুলে বলে। রাজেশ বলে, তোর কাছে যদি ওই মেয়েটাই বড় হয়ে থাকে তাহলে ঘরে বসে পচে মর, আর আমরা যদি তোর আপন হয়ে থাকি তাহলে বাইরে বেরিয়ে এসে ওই শয়তানের মোকাবেলা কর। এই বলেই রাজেশ চলে যায়। পরবর্তীতে 3 বন্ধু এক জায়গায় হয়। নিজেদের মনের মধ্যে থাকা মনোমালিন্য দূর করে সকলেই হেসে ওঠে। মা খুশি মনে তাদের জন্য রাতে ফিশ কারি বানানোর কথা বলে। রাত হয়ে যায়। দেখা যায় আজ সেই দানব মায়ের উপর আক্রমণ করেছে। এই ঘটনা শুনে শ্যাম ছুটে বাড়ি চলে আসে। মায়ের পরিস্থিতি দেখে কোনো কথাই তার মুখ থেকে বের হয় না। মা ছেলে দুজনেই কান্না করে। শ্যাম বাইরে বেরিয়ে দেয়ালে বড় করে লেখে, আমি তোমাকে ছেড়ে দেব না। আজ গ্রামে অনুষ্ঠান চলবে। সকলেই সেজে উঠেছে। বন্ধুরা জঙ্গলে বসে লাল পানি খাচ্ছে। এই মুহূর্তে গ্রামের এক ব্যক্তি এসে জানায় লাইব্রেরিতে আগুন লেগে গিয়েছে। কে বা কারা করেছে তা কেউ দেখতে পায়নি। আসলে কারা করেছে বুঝতে তো বাকি নেই। গ্রামের সকলে মিলে লাইব্রেরির আগুন নেভানোর কাছে অনেক চেষ্টা করে, তবে পুরো লাইব্রেরি জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এই পুরনো লাইব্রেরি নিয়ে সকলের একটা ইমোশন কাজ করে। এবার যেন সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। দূর থেকে গ্রামবাসীর এসব কষ্ট দেখে কলির মুখোশের আড়ালে থাকা সেই মানুষ রূপী শয়তানকে আমরা দেখতে পাই। আসলে সে এই গ্রামের রক্ষক কলির রূপ ধারণ করে এমন শয়তানি চারিদিকে করে বেড়াতো। পরদিন এই সমস্যার সমাধান করতে এসআই পুষ্পারাজ এই গ্রামে হাজির হয়ে যায়। সে গ্রামবাসীদের নির্ভয় থাকতে বলে। এই কেসে শয়তানকে ধরতে সকলকে সাহায্য সহযোগিতা করতে বলে। এরপর সে সেখানে এক
একটা প্রাইমারি ইনভেস্টিগেট করে। এই পুষ্পারাজের সাথেই ধনিয়ার বিয়ে ঠিক হয়েছে। রাতের বেলা পুলিশ সদস্যরা ভাসাপার বাড়ির সামনে নজর রেখেছে, কারণ তাদের বিশ্বাস আজকে এই বাড়িতে দানবীয় শয়তান হয়তোবা হাজির হতে পারে। সত্যি সত্যি মাঝরাতে ভাসাপার বাড়িতে সেই দানবীয় শয়তান হাজির হয়ে যায়। আসলে আজকে এলাকার প্রতিটা বারের দোকান বন্ধ রয়েছে, তাই দানবীয় শয়তান এখানে হাজির হয়ে যায়। সেই মুহূর্তে সেখানে 3 বন্ধু হাজির হয়ে যায়, কারণ তারা এর আগেও কয়েকটি ঘটনাস্থল চেক করে সব জায়গায় ক্লু হিসেবে মদ্যপানের বোতল পেয়েছিল। আজকে সেই জন্য ইচ্ছাকৃতভাবেই এটা টার্গেট করা হয়েছে। ব্যাস মোটামুটি মারামারি শুরু হয়ে যায়। 3 বন্ধু ওই বামন শয়তানের সাথে পেরে ওঠে না। এক পর্যায়ে বামন ঘরের লাইট অফ করে সেই স্থান থেকে পালিয়ে যায়। 3 বন্ধু শয়তানকে খুঁজতে 3 দিকে চলে যায়। শ্যাম যদিও ভয় অটো নিয়ে বেরিয়ে পড়েছে, কারণ অটোতে তো লাইট জ্বালানো যাচ্ছে। মাঝ রাস্তায় দেখা যায় শয়তান তো তার গাড়ির পেছনেই ঝুলে বেড়াচ্ছে। বামন আচমকা শ্যামের গাড়ির সামনে আসলে শ্যাম ভয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে। শ্যাম কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে তার বন্ধুদের চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু আশেপাশে কেউ নেই। ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, শ্বাস যেন ঘন হয়ে আসছে। দূর থেকে ভুতুড়ে হাসির আওয়াজ শোনা যাচ্ছে। আবার সেই আত্মা ফিরে আসে, আর তার সামনেই সেই বামন ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করেই শ্যামের একেবারে কাছে আত্মা এসে তার দিকে হাত বাড়িয়ে একটু খাবার খেয়ে নিতে বলে। চেথির ভালোবাসার কথা শ্যামের মনে পড়ে। আবার তার এই ভয়ের জন্য তার ভালোবাসার অনেক মানুষের ক্ষতি হয়েছে এসবও মনে পড়ে। সবকিছু মনে রেখে চেথির সেই 1 লোকমা ভাত শ্যাম খেয়ে নেয়। প্রতিজ্ঞা পূরণ করতে পেরে আত্মার শান্তি পেয়ে হাওয়ায় মিলিয়ে যায়। ব্যাস এবার তো তাহলে খেলা শুরু হবে। বামন যত ম্যাজিক দেখানোর চেষ্টা করুক না কেন, শ্যাম যেন এসব কিছুই পরোয়া করে না। দুজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এরপর মারামারি হয়। এক পর্যায়ে শ্যাম তাকে কাত করে ফেলে তার মুখোশ টেনে খুলে ফেলে। এতক্ষণে গ্রামের সকলেই মশাল নিয়ে সেই স্থানে হাজির হয়েছে। তবে আবারও বামন পালিয়ে এক জঙ্গলে চলে যায়। পুরো গ্রামবাসী পাগলের মতো সেই জঙ্গলে বামনকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে কোকোনাট চাচা দেখতে পায় কোকোনাট গাছের ওপরেই বামন সাহেব চুপড়ি করে বসে রয়েছে। সকলে যখন টের পেয়ে গিয়েছে তখন তো বামন উড়াল দেবে। তবে এই মুহূর্তে আসল কলি অর্থাৎ কালী এসে হাজির হয়। গ্রামের রক্ষাকর্তা এক হুঙ্কার দিয়ে নকল কলিকে সকলের মাঝে ফেলে দেয়। এবার এখান থেকেও পালানোর চেষ্টা করলে শেষমেশ ভাসাপা তার পায়ে গুলি করে। অবশেষে বামন ধরা পড়ে যায়। এতদিনে শ্যামের মনটাও যেন শান্ত হয়েছে, তার ভেতর থেকে ভয় দূর হয়ে গিয়েছে। তাই লাইট অফ করে ঘুমিয়ে পড়ে, কিন্তু না, এখনো তাকে চেতি ডেকে ওঠে। ভয়ে শ্যামের চিৎকারের মাধ্যমে মুভির কাহিনী এইখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।